একজন রাজনীতির মাঠের দরাজ কণ্ঠস্বর, আরেকজন সামাল দিয়েছেন সংসার। এভাবেই কেটেছে প্রায় ২২ বছরের সংসার জীবন। মাঝে ১৭ থেকে ১৮ বছরের রাজনৈতিক চড়াই উতরাই ছিল, মামলা, হামলা কিংবা ক্রসফায়ারের শঙ্কা। কিভাবে পাড়ি দিয়েছেন তারা এই বন্ধুর পথ, সেই গল্প নিয়ে আজ আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী এবং তার সহধর্মিণী আমাদের শিমু ভাবি। আপনাদের স্বাগত স্টার নিউজে। আপনাকেও ধন্যবাদ। রাজপথের সেই বন্ধুর সময়, সেই দুঃসময় কিভাবে পাড়ি দিয়েছেন? প্রথম যখন রাজনীতিতে আসি তখন আমি উত্তরবঙ্গে লালমেট থাকতাম, রেলওয়ে স্কুলে পড়তাম। সঙ্গত কারণে একদিন আমি কাজ করতাম, তখন আমাদের ম্যাডাম ডেকে বললেন আগামীকাল দেশের প্রেসিডেন্ট আসবেন খাল খনন করতে মহেন্দ্রনগর নামক স্থানে, তোমরা কালকে ভোরবেলায় চলে আসবা। তো আমরা ভোরবেলায় চলে আসলাম স্কাউটের ড্রেস পরে। তো ম্যাডাম আমাদের নিয়ে গেলেন সেই মহেন্দ্রনগর খাল খননের স্থানে। আমরা সবার লাইন ধরে দাঁড়িয়েছিলাম, আমাদের মধ্যে একটি পতাকা ছিল, আমরা এইভাবে অভ্যর্থনা জানাচ্ছিলাম। দেখলাম কিছু মানুষ হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়ার পর শেষ পর্যায়ে আমরা যখন ওনারা চলে গেলেন, তখন আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, ম্যাডাম কোথায় প্রেসিডেন্ট? উনি বললো, তুমি যার সঙ্গে হাত মিলিয়েছো উনি তো প্রেসিডেন্ট। উনি তো মানুষ। তা আমার ধারণা ছিল প্রেসিডেন্ট হবে, তখন আমরা ছোটো, তো প্রেসিডেন্ট হবে লোহার তৈরি এমন কিছু একটা, মানে আমার চিন্তাধারা। উনি মানুষ, তো ম্যাডাম হেসে দিলেন। ক্লাস 8-এ এসে ঢাকায় ভর্তি হলাম। এই পল্লবী স্কুল মাঠেই আমরা ফুটবল খেলছিলাম। আমাদের কিছু সিনিয়র ভাই আসলো দিন, এসে আমাদের খেলা বন্ধ করলো, বলে তোমরা কেউ রাজনীতি করবা? তখন আমার একটা কিউরিয়াস ছিল যে আমি করবো। তখন আমি ছোটোবেলায় খেলাঘর করেছি, কাপস করেছি, জামবৃতি এসেছিলাম, মানে সংগঠনের সঙ্গে জড়িত। আমার একটা কিউরিয়াস ছিল, আমি বললাম আমি করবো। ধানমন্ডি 27 নম্বর তখন ছিল আমাদের বিএনপির অফিস, সেখানে আমি পরের দিনেই প্রায় 100 থেকে 150 ছেলে নিয়ে সেখানে যোগদান করলাম। ম্যাডাম স্পিচ দিলেন। তখন আমি ছোটো, তো তখন ম্যাডাম মিরপুর তো সকল দেখি খালি অন্য সংগঠন, কেউ আওয়ামী লীগ করে, কেউ যে মানে জাতীয় পার্টি করে, কিন্তু আমাদের ছাত্রটা সেখানে একটু দুর্বল। আপনি যদি সেখানে যান তাহলে আমাদের সংগঠনটা আরও উজ্জীবিত হবে। আর ম্যাডাম তখন বললেন ঠিক আছে আমি যাব। তো আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া যে আমি যখন যে প্রোগ্রামটাই করেছি, তখন ম্যাডাম ছিলেন চিফ গেস্ট, আমি সভাপতি করেছি স্কুল মাঠে। তখন থেকে আমার রাজনীতি পথ চলা। এটা কত সালের কথা বলছেন? এটা 1986 সালের কথা। এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল। বিগত 17 বছরের যে নির্যাতন আমরা সহ্য করেছি, স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা এতটা নির্যাতন সহ্য করি। সেই নির্যাতনের কথাগুলি বলতে গেলে আসলে এখনও গা শিউরে উঠে। আমাদের যখন গ্রেপ্তার করা হলো, 3 দিন আমাকে মিডিয়ার সামনে আমার ফ্যামিলি বা আমি কোথাও চোখ বাঁধা অবস্থায়, মাঝে মাঝে রাত্রি এসে বলতো তোরই আজকে শেষ দিন, এবং গালাগালি যত কিছু। তো পল্লবী থানায় 12 সালে রাতের বেলায় ঠিক 1:45 তখন চোখ বাঁধার তো অনুমান করলাম যে 1:45 কি 12:30 বাজবে, তো ধারণা। তার আগে আমার চোখ খুলে অজু করালো, বললো যে আবার চোখ বেঁধে ফেললো। তো আমার বেঁধে দিয়ে আমার হ্যান্ডকাপ পরা, বললাম যে গাড়িতে উঠালো। গাড়িতে উঠে সাগুপ্তা নামক একটা স্থান এখানে আছে, সেখানে নিয়ে গেল। খুবই নির্জন ছিল ওই সময়, নিচু এলাকা, খুব নির্জন। চোখ খুলে দিল, তুই সামনের দিকে দৌড়া। তখন আমি জানতাম যে সামনে দৌড়াই নাকি এরা গুলি করে, তা আমি দৌড়ালাম না। তখন মনে মনে সূরা পড়লাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, যে আল্লাহ তুমি রক্ষা করো আমার 3টা সন্তান। তখন আমার 2টা সন্তান, এবং ওর কথা চিন্তা করতেছি। তখন আমাদের বিয়ে হয়েছে, 4-5 বছর হয়েছে, যে সংসারটা কোথায় যাবে, ওরা কি করবে। তো আল্লাহর কাছে চিন্তা করতে আমি বীরের মতো মরবো। আমি দৌড়ালাম না। তো গালি আলাসকে দৌড়া বলতেছে। দেখলাম যে 3-4 জন সিভিল ড্রেসে, 3-4টা গাড়ি, একজন র্যাবের ড্রেস ছিল। হঠাৎ করে আরেকটা গাড়ি আসলো, এসে আমি যখন দৌড়ালাম না, দাঁড়ায় আছি স্থিরভাবে। উনি এসে বললেন স্টপ, বলার পর আবার চোখ বেঁধে ফেললো। চোখ বেঁধে আমাকে আবার তুলে, তখন বুঝলাম যে হয়তো গাড়িতে যখন উঠে তখন চিন্তা করলাম হয়তো আমাকে আর গুলি করবে না, আমাকে মারবে না। তখন যে মানে পৃথিবীটা আমার হাতে পেয়েছি। ভাইকে 3 দিন ধরে নিয়ে গেছে, আপনারা কোনো খোঁজ পাননি, ঠিক ওই মুহূর্তগুলো কিভাবে পার করেছেন? এই 3 দিন আমার মধ্যে যে কি ঘটেছে, বা বাচ্চাদের নিয়ে একা, তারপর মানে একটা টেনশন, ও কি বেঁচে আছে নাকি মরে গেছে নাকি মেরে ফেলেছে, মানে এইরকম একটা টেনশনে ছিলাম। তো তারপর যাই হোক পল্লবী থানায় ওর সঙ্গে দেখা করতে আমি যাই, কিন্তু আমাকে দেখা করতে দেয় নাই। অনেক সহকর্মী রাজনৈতিক নেতা বিএনপির, তারা ক্রসফায়ারের শিকার হয়েছেন, নিখোঁজ হয়েছেন, গুম হয়েছেন, আর ফিরে আসেন নাই। আপনার স্বামীর ক্ষেত্রে সেরকম কিছু একটা হতে পারতো, প্রতি মুহূর্তে এরকম ছিল কি না? আমি শুনেছিলাম যে ওর গুম লিস্ট ওর নাম আছে। তখন আমার বড় মেয়েটা 4 বছর কি 5 বছর এরকম হবে।
তখন আমার বয়সটাও কিন্তু খুব বেশি ছিল না। তো তখন আমি এখন যেরকম আমি একটু ধৈর্য, সাহস ধারণ করতে পারি, তখন আমার এই জিনিসটা ছিল না। তারপর ও বাসায় আসতো না। ওর মাঝে মধ্যে ফোন অফ থাকতো বা কারো কাছ থেকে নিউজ পাওয়ার মতো এরকম সিচুয়েশন ছিল না। তো ওই সিচুয়েশনে আমার কাছে খুবই খারাপ লাগতো যে একা একা ওর কোনো খবর পাচ্ছি না, কি গুম হয়ে গেল। আবার রাতেও বাসায় আসতো না, 3 দিন পর, 4 দিন পর, 1 সপ্তাহ পর। এর মাঝেও আবার পুলিশ বাসায় আসতো, এসে আপনার মানে একটা পরিস্থিতি, বাজে একটা পরিস্থিতি, ভয় লাগতো। বাচ্চা, ছোট বাচ্চা, ও বলতো যে মা পুলিশ কেন? ওরা তো কার্টুন বা সিনেমায় পুলিশ দেখলেই একটা বুঝে যে এটা একটা কি। আমার বাসার সামনে অলরেডি পুলিশের গাড়ি প্রতিদিন হয় 2-1 দিন পর পর পুলিশের গাড়ি একটা থাকতোই। হয়তোবা সাদা মাইক্রোবাসগুলা যেগুলা, ওগুলা থাকতোই। তো তখন আমার বাচ্চা মেয়েটা বলতো, মা দেখো ওই যে পুলিশের গাড়ি, দেখো বাবাকে ধরে নিয়ে যাবে, বাবাকে ফোন দাও, বাবা যেন বাসায় না আসে। আমার মেয়েটা এটা বলতো। তো এই যে জিনিসগুলা একটা আতঙ্ক কাজ করে, মানে এখনো আমার ওই জিনিসগুলা মনে পড়লে খারাপ লাগে। এগুলো এখনো, এই ট্রমা থেকে আমরা বের হইতে পারিনি। এটা একটা ট্রমা আমার কাছে লাগে। চোখ বেঁধে যখন নিয়ে গেল, তখন আপনার কাছে অনুভূতি কি ছিল যে হয়তো আজকে শুধুমাত্র বিএনপি করার কারণেই এই পরিস্থিতি হয়তো হতে যাচ্ছে? ওই সময় তো দান চৌধুরী আলম গুম হলেন, ইলিয়াস আলী গুম হলেন, আমাদের আনিসুর রহমান খান গুম হলেন, আমাদের তেজগাঁর জাকির গুম হলেন। তখন আমি চিন্তা করলাম যে 3 দিন কোনো খবর দিচ্ছে না এবং খাওয়া দাওয়া দিত না তারা, একটু পানি এবং মানে 3 দিনে সম্ভবত আমাকে একটা রুটি দিছিল তারা, পানিও চাইলে পানি দিত না। তো নিজের তখন শুধু মায়ের কথাটা আমার বেশি মনে পড়তো, আর সন্তানের কথা যেহেতু তখন আমাদের বিয়ে হয়েছে 7-8 বছর, যে তাদের কি অবস্থা হবে সন্তানরা, বাবার। আমি যখন দেখেছি গ্রেপ্তার হওয়ার আগে অনেক সময় পুলিশ আসতো, পুলিশের মানে একটা গাড়ির সাউন্ড আসলে আমার মেয়ে দৌড়ে যেত, বাবা পুলিশ আসছে। সে তো অত কিছু বুঝে না, বাবা পুলিশ আসছে তুমি চলে যাও। তো আমরা গত 17 বছরে আমার মনে হয় না যে আমরা 10 বছর তো বাইরেই ছিলাম, 3.5 বছরের মতো জেলে ছিলাম। আমার বাচ্চার যে বাবা কোথায়, তো বলতো বাবা তো বিদেশ গিয়েছে, বুঝাতে হতো। কিন্তু তার মধ্যে একটা আতঙ্ক এখনও বিরাজ করে, যে এখনও যদি একটা মানে পুলিশের সাইরেন শুনে সে দৌড়ায় কিন্তু যায়, মনে হয় যে বাবা কিন্তু এসছে। কতখানি ত্যাগ স্বীকার করতে হয় একজন রাজনীতিবিদের, বিশেষ করে আপনারা যারা রাজনীতি করেছেন বিএনপির ওই সময়ে? আমার পরিবার তো, যখন আমি রাজনীতি করি, যেহেতু একটা নেশার মতো হয়ে গিয়েছিল, মা অনেক চেষ্টা করতো। পরে যখন আমাকে বারণ করতে পারছে না, তখনই ওই কথাগুলি বলেছে মা, যে দেশের জন্য করিস, মানুষের মন জয় করার চেষ্টা করিস, মানুষের সাথে থাকিস। আর বিশেষ করে আমরা 6 ভাই, বড় ভাই ডেপুটি অ্যাটর্নি জেনারেল ছিলেন, উনি বিচারপতি হতে পারেননি আমার কারণে। ওনার যখন ইনকোয়ারিতে যেত, আপনার এক ভাই না বিএনপি করে, তাকে বিচারপতি হতে দেয় নাই। আর মেজো ভাই ছিল বাংলাদেশ বিমানে, তাকে প্রধানমন্ত্রী ফ্লাইট দেওয়া হতো না। তারপরে হলো ভিআইপি ফ্লাইট দেওয়া হতো না। ওই দেশের বাড়িতে ইনকোয়ারিতে গেলেই আমার জন্য তারা প্রমোশনও পেতো না, এবং এক ভাই চাকরিচ্যুত হয়েছে। আর বিশেষ করে যারা আমাদের ফ্যামিলি থেকে যারা পদোন্নতি পাওয়ার কথা, তা কাউকে দেওয়া হতো, বিএনপি আমার কারণেই। তো তারাও মেনে নিয়েছে। যখন আমরা জেলের ভিতরে থাকতাম, বাইরে তো দেখা যেত স্কুলে বাচ্চারা যাচ্ছে, মানে উন্মুক্ত হাঁটতে, তখন ওই জিনিসটা আছে, ওই স্মৃতিটা সবচেয়ে খারাপ লাগতো, যে আমার মেয়েটা এখন কোথায় আছে, তাকে স্কুলে তাদের মানে সহপাঠীরা কী বলতেছে। তো ওর অবদান অনেক বেশি, যে রাজনৈতিক অঙ্গনে সে অনেক নির্যাতন সহ্য করেছে। যখন ওসি সালাউদ্দিন আসলো একদিন, ওদিন খুব অত্যাচার করেছে, ঘরের আসবাবপত্র ভেঙে চুরে ইয়ে করে, তখন আমাকে ফোনে যোগাযোগ হলো আর কি, যে তুমি আর ঢাকাতেই থেকো না, খুব খারাপ অবস্থা, আমাদের সঙ্গে খুব রাফ ব্যবহার করেছে, হয়তো তোমাকে পেলে মেরে ফেলবে। তখন চিন্তা হতো। তবে একটা জিনিস চিন্তা করতাম, তখন আমার নেতা জনাব তারেক রহমান সবসময় খোঁজ খবর রাখতেন, এবং যখন আমি গুম হলাম, তখন কিন্তু উনি সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাকে জনসমক্ষে আনার জন্য। হয়তো পরের দিন 3 দিন পর ওই কারণে হয়তো আমি জনসমক্ষে এসে হয়তো মারা যেতে পারতাম। আমি মনে করি এটা আমার দ্বিতীয় জীবন। আর বিশেষ করে জুলাই যোদ্ধাদের যখন কবরে গিয়েছি বিভিন্ন জায়গায়, রংপুর, নীলফামারী, লক্ষ্মীপুর, যারা মারা গিয়েছে তাদের সেই সন্তান, তাদের বাবা মাকে দেখলে তখন আমার এই দুঃখগুলো ভুলে যায়। ওই সময়ে ছোট দুটো বাচ্চা নিয়ে আপনি সংসারটা কিভাবে সামাল দিয়েছেন? এটা কতখানি কষ্টের, কতখানি যুদ্ধ করতে হয়েছে আপনাকে? ও যখন 2015-তে যখন অ্যারেস্ট হয়, আহ, তখন ও আমাকে বলে যে ওর বোনের সাথে কথা বলে, ওর বোন, ওর কাজিন পারুলাপা, ওর সঙ্গে আহ, কেরানীগঞ্জ কারাগার এখানে যে দেখা করে। দেখা করার পর ওই উনাকে বলে যে তুই শিমুকে নিয়ে আমেরিকায়, ওর ভিসা আছে, তখন আমি প্রেগনেন্ট,
যে তুই শিমুকে নিয়ে চলে যা, ওকে নিয়ে যা, ওইখানে থাক বাচ্চা দুটাকে নিয়ে। আমি রাজি ছিলাম না, ওর সঙ্গে আমি দেখা করি পারমিশন নেওয়ার জন্য, বলছে না যাও, ওইখানে গেলে দেখো কি হয়। আমি বললাম তাহলে তোমাকে ছাড়া আমি একা কিভাবে থাকবো? তো বললো আমি 1 মাস পরে আসবো, 1 মাসের মধ্যে আমার জামিন হয়ে যাবে, আমাকে এটা বললো। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে যাই। আমি যাওয়ার 1 মাস পরেই আমার বাবা স্ট্রোক করে, ও তখন জেলে, আমি তখন আমেরিকায়। তো এইটা আমার আব্বা নিতে পারতেছিল না, আমি 2টা বাচ্চা নিয়ে ওইখানে একা একা সার্ভাইভ করতেছি। তো আমার আব্বা এই টেনশনে সে স্ট্রোক করে, এবং তাকে যে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, সে যে দুনিয়া থেকে চলে গেছে এটা আমাকে বলে নাই। 4 মাস পর যখন আমি বাংলাদেশে আসি, তখন আমি শুনতে পাই যে আমার আব্বা দুনিয়াতে নেই। এটা খুব প্যাথেটিক, মানে আমি এইটা জানি না। এর চাইতে মানে এইভাবে আমাকে সারভাইভ করতে হয়েছে। তারপরও আহ, আমাকে এমনও হয়েছে যে ছোট যেই বাচ্চাটা আমার হয়েছে, ও হওয়ার 3 মাস পর ও জেল থেকে বের হয়েছে। তো এই যে আমার যে একা একা জার্নিটা, একা একা ওকে ডাক্তারের কাছে নেওয়া, আমি যাওয়া, বা বাচ্চাদেরকে স্কুলে নেওয়া, সংসার সামলানো, তারপর ওর যে কোর্টের বা ওর মামলার কি অবস্থা, কবে বের হবে, জামিনের কি ব্যবস্থা, এগুলা সামলানো আমার জন্য অনেক কষ্ট ছিল, অনেক হিমশিম খেতে হয়েছিল আমার। বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার এসে আবার আমরা গল্প শুরু করব। দর্শক, গল্প আবারও চলবে, আরও গল্প হবে। আপাতত একটা বিরতিতে যাচ্ছি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে আসলাম, গল্পে চলে যাচ্ছে। যেখানে ছিলাম যে প্রত্যেকটা মুহূর্ত যে সংগ্রাম, যে কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে, সেই জায়গাটা একটু জানতে চাই। আমার শ্বশুর ছিল কি আমার বন্ধুর মতো, মানে আমাকে এত আদর করতেন যে মানে একজন, মানে আমার যে শ্বশুর আমাদের বন্ধুর মতো উনি চলাফেরা করতেন। আমাকে যখন জেলখানায় নেওয়া হয় তখন কোর্টে বলে কাঁদতেছেন। তাই আমি, বাবা কাঁদতেছেন কেন? যখন আমাকে জেলে নেওয়া হয়, আমি কদিন পরে বের হয়ে যাবো। তো উনি খুব টেনশন করতেন, মানে উনি সাদাসিধা মানুষ ছিলেন, টেনশন করতেন আমি চলে গেছি, ও চলে যাবে বাইরে। তো হঠাৎ করে আমি জেলখানা খবর পেলাম উনি স্ট্রোক করেছেন। পরে এমনি সেনা হাসপাতালে নিয়ে গেল, ওনার ওপেন হার্ট করলো, 2 দিন বেঁচে ছিল। বেঁচে থাকার পর 3য় দিন উনি মারা গেলেন। এখন ওই অবস্থা, ওকে আমেরিকা খবর দিতে পারছি না, এবং সবাইকে বলেন যে ওকে যেন জানানো না হয়। আবার এটাকেও বুঝতে পারছি একজন বাবা মারা গেছে, তার সন্তানকে জানাচ্ছি না, এটা নিজের কাছে খারাপ লাগতেছিল। আবার ওই সময় আমার 2য় সন্তানও আমেরিকাতে জন্মগ্রহণ করলো। এই অবস্থায় যদি আমি বলি তার যদি একটা অঘটন ঘটে যায়, তো নিজেকে শক্ত রাখলাম, ওকে বুঝতে দিলাম না, আমি সবাইকে বললাম তো বলেনি। ঠিক যেদিন সে এয়ারপোর্টে নামলো, আমেরিকা থেকে আসলো, এয়ারপোর্টে নামার পর তাকে জানানো হলো যে তার বাবা নেই। তখন আমিও ছাড়া পেয়েছি, 9 মাস ছিলাম কারাগারে। তো ওটা খুবই প্যাথেটিক। 3.5-4 বছরের জেল, কারাগার, 200-র উপরে মামলা, আমার 212টি মামলা। 212টা মামলা। এইটা আসলে কেমন জীবন? একজন রাজনীতিবিদ কি এই জন্য রাজনীতি করে? না, যখন অনেকের জীবনই পড়েছি, রাজনীতি করতে জেল খাটতেই হবে। তা একটা অভ্যস্ত হয়ে গেছিলাম একটা সময়, যে যা আবার হবে। বিএনপির কোনো কর্মীর সঙ্গে যদি আপনার দেখা করার ইচ্ছা হয়, সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত যদি আপনি মানে ঢাকার কোর্টে যেতেন, তাদের সঙ্গে দেখা করেন, কারণ সবাই যেমন তো মামলা। আর আমরা প্রতিদিন সকালে যেতাম, সারাদিন করে চলে যেত, এবং আল্লাহ 30 দিনের মধ্যে আমরা 15 দিনই 16 দিনই করে যেতে হতো। এবং যখন রিমান্ডে আনতো, সবচেয়ে রিমান্ড যদি আমি শেরে বাংলা থানায় রিমান্ড করেন, ওই দিন আমাকে বেশি নির্যাতন করা হয়েছে। শুধু যে নির্যাতন করছে তখন চোখ বেঁধে, নির্যাতন করতে চোখ বেঁধেই। লাস্টে যখন চোখ খুলি তো ওসি সাহেবকে বলতাম যে আপনারও হয়তো সন্তান থাকতে পারে, সেও পলিটিক্স করবে একদিন, তখন আপনি আমাদের এই নির্যাতনের কথা মনে পড়বে। তখন তারা বলতো যে সবই তো মানে একদম আওয়ামী মনা, হয়তো কারো মন গলতো, কারো মন গলতো না। সকল বিএনপি কর্মী, কারো হাত নাই, কারো নখ নাই, কারো হাত ভাঙ্গা, কারো মানে কাদের পুরা শরীর এরকম ফুলে আছে। আমরা লবণ সরষের তেল দিয়ে এভাবে ঘুষতাম আমাদের সহকর্মীদের। তাদের নির্যাতনগুলি যখন দেখেছি, আর সব তো আমরা তো বেঁচে আছি, যারা মারা গিয়েছে সেসব বাবা মার কী অবস্থা। রাজনীতিবিদের স্ত্রী হবেন, এটা কি কখনো ভেবেছেন? না, রাজনীতিবিদের স্ত্রী হবে এটা কখনো ভাবিনি। তবে ও যখন আমাকে দেখতে আসে, আহ, আমার বাবা ওর কথা শুনে, মানে একটা ও যে বিএনপি করে আমার বাবা, এটাতে ওর পছন্দ হয়েছে। তারপরে হচ্ছে আমাকে দেখতে আসছে, আমার বাবাকে মানে কোনো কারণে একটা বাসায় আসতে হয়তো বা মিস হয়ে গেছে, যে বলে যায় নাই। তো ও আবার নিচ থেকে এসে আমার বাবাকে বলে গেছে যে আঙ্কেল আপনার সঙ্গে তো আমার বলে বিদায় নেওয়া হয়নি, ঠিক আছে আসি। তো আমার আব্বার কাছে এটা আরও বেশি ভালো লেগেছে। তো এই কারণগুলোতেই আর কি আমার আব্বা
আর কি আমাদের বা ফ্যামিলিগত আলোচনা করে আমাদের বিয়ে হয়। মানে আমরা তো যে ধরনের একটা সামাজিক বাস্তবতায় থাকি, যে রাজনীতিবিদদের সম্বন্ধে এক ধরনের নেতিবাচক ধারণা থাকে যে রাজনীতিবিদরা একটু অন্যরকম হয় আর কি। হ্যাঁ, আমার এরকম মনে হয়েছিল যখন ওর প্রপোজালটা আসে, তখন শুনি যে ছেলে পলিটিক্স করে। পলিটিক্স করে নিশ্চয়ই অনেক রাগী হবে, কেমন জানি হয়। আমরা তো কি বলে দেখেছি সিনেমায় বা কি বলে মিছিল মিটিং, আমি যাই নাই তখন, আমি ইন্টার ফাইনাল পরীক্ষা দিয়েছি। তো আমি একটা পর্যায়ে আমার মাকে বলি যে ছেলে রাজনীতি করে, ও তো অনেক রাগী হবে। তো আমি এত নরম মেয়ে, আমার সাথে রাগ দেখলে তো আমি তো শেষ হয়ে যাব। পরে একটা পর্যায়ে যাক ওর ঘরে আসছি, আসার পর থেকে আমার থেকে নরমও। ভাই সবচেয়ে মজা করানো কিন্তু রান্না বান্না জানতো না, আচ্ছা, হ্যাঁ, রান্না বান্না করতো, আমি একে রান্না শিখেছি। ওই আমাকে সবকিছু শিখে রান্না শিখেছে, আমি কিছুই পারতাম না। ভাইয়ের হাতে কোন রান্নাটা আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে? ও আমার কাছে ভালো লাগে ইলিশের পাতোড়া, ওইটা হচ্ছে লাউ পাতার মধ্যে করে, ওইটা ভালো লাগে। আর হচ্ছে শাক দিয়ে যে ছোট মাছ চচ্চড়ি করে, ওইটা খুব ভালো পারে। ভাই এখন ভাবির কোন রান্নাটা আপনার সবচেয়ে বেশি ভালো লাগে আপনি শেখানোর পরে? আমার আসলে আপনাদের দোয়ায় আমার বাসায় কখনো অতিথি ছাড়া থাকে না। ওর খাবার প্রশংসা সবাই করে, রান্নার প্রশংসা। বিশেষ করে ওর ডাবের পুডিংটা খুব ভালো হয়, ডাবের পুডিং এবং গরুর মাংস। আর পাশাপাশি ও যে পায়েসটা করে ওটাও খুব ভালো লাগে। এটাও কি আপনি শিখিয়েছেন? মানে এই রান্নাগুলোকে আপনি ডাবের শিখিয়েছেন? পুডিংটা আমি শেখাইনি, এমনি অন্যান্য মাংস রান্না করা বা বিভাগ করতে হবে। এখন আমার চেয়েও পাকা গৃহিণী, মেয়েরা তো করবেই, কিন্তু ওর খাবার প্রশংসা এবং রান্নার প্রশংসা সারা বাংলাদেশে আছে। হ্যাঁ, মানে ওর কি রান্নায় কোন তরকারিতে কতটুকু মশলা, এটা তো বুঝতাম না। তো এইগুলা ও আমাকে শিখিয়েছে, কোনটা দিয়ে কি রান্না করতে হবে, এটা আর কি ও শিখিয়েছে। মাঝে মধ্যে ও রান্না করতো। আমার বিয়ের পর যখন গেস্ট আসতো, আমি রান্না করতে পারতাম না, সকালে ঘুম থেকে উঠে দেখি যে ও পাকের ঘরে রান্না করছে। শিমু ভাবি এবং ইয়াসিন ভাই, এই দুজনের পথ একসঙ্গে মিলল কিভাবে? ওটাও ইন্টারেস্টিং। ওর বাবা তিতাসে চাকরি করতেন, তো সঙ্গত কারণে এখানে আমাদের একজন বিএনপি নেতা ছিলেন আলহাজ এ কে এম মোয়াজ্জেম হোসেন, ওনার সঙ্গে পরিচয়। ওনার সাথে আমার সম্বন্ধে হয়তো কেউ প্রপোজাল দিয়েছে, আমি একটা ছেলে দেখতে আসছি, ওনার কাছে জানতে এসছে যে কেমন। তখন চোখ বলছে যে চোখ বন্ধ করে দিতে পারেন, প্রশংসা করছে। তারপর উনি বাসায় যাওয়াতে বলছে, পরে আমি একদিন যাওয়ার জন্য চেষ্টা করলাম দেখার জন্য। দেখা করার পর তো ওনারা রাজি হলেন। এইভাবে ফ্যামিলিগতভাবে হয়ে গিয়েছে। আমাকেও ভালো, আমাকে ওকে খুব ভালো লেগেছে। তখন সে সম্ভবত ইন্টারমিডিয়েট পাস করেছে, পরে আবার আমি আমার এখানে সংসার আসার পর মাস্টার্স কমপ্লিট করেছে। বললাম তো ওর অবদান সবচেয়ে বেশি। আমরা রাজনৈতিক জীবনে আমি ফ্যামিলির জন্য কিছু করতে পারি, সময় তো পাইনি। আমার সন্তানরা বাবার যে আদর, সে আদরটা সে পায়নি, তারা পায়নি, সবসময় বঞ্চিত ছিল। একটা জায়গায় নিয়ে যাব, একদিন আরও মজার ঘটনা, ওদেরকে নিয়ে আমি একটু সাভার যাব স্মৃতিসৌধ দেখাতে। তা আমার কপালে যখনই বাইরে সামনে একটা পুলিশের গাড়ি থাকে, পুলিশের গাড়ি তখন আসলে নিতে পারিনি, আবার বলতো তোমরা তুলে যাও। সে অনেক সহকর্মীরা ঢাকা শহরে এসে রিক্সা চালিয়েছে, খাওয়ার অবস্থা ছিল না, লুকিয়েছিল, থাকার জায়গা ছিল না। তো বললাম আমরা মসজিদেও আমাদের ঘুমাতে হয়েছে, আমার ধান খেতেও আমরা ছিলাম, রাতের পর রাত ছিলাম, আমরা পালাইছিলাম। কারণ তখন অভিযান চলতো, যাকে পারতো তাকে নিয়ে নির্যাতন। বিশেষ করে এখানে যে ওসি সালাউদ্দিন, তার যে নির্যাতন, মিরপুরে যত লাশ পাওয়া যেত ম্যাক্সিমামই হলো ওসি সালাউদ্দিন। আমাদের একটা সহযোদ্ধা কালশিতে থাকতেন, তাকে 27টা গুলি করছে। একটা মানুষকে একটা গুলি করলেই তো হয়। এটুকু বিশ্বাস করি যে নির্যাতন করবে, ইহজগতে কিছুটা হলে সে ভোগ করে যাবে। আজকে সে কিন্তু নাই। এখন আপনার দল রাষ্ট্র ক্ষমতায় রয়েছে, আপনার অনেক সহকর্মী সংসদে আছে, মন্ত্রিসভায় আছেন, আপনি এই দুটোর কোনোটাতেই নেই। যেমন প্রত্যাশা সবারই থাকে, একটি দল করতে এসে যদি সত্যিকারের দেশের জন্য, দলের জন্য করতে হয়, তো মন্ত্রী এমপির মুখ্য বিষয় নয়। আপনি জনগণের সঙ্গে কতটুকু মিশলেন, জনগণের হৃদয়ে কতটুকু অবস্থান, সেটাই মুখ্য বিষয়। আমাদের যে কাঙ্ক্ষিত যুদ্ধটা ছিল, যে আমার নেতা জনাব তারেক রহমান এই দেশটিকে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য মানুষের জন্য যুদ্ধ করেছেন। আমার নেত্রীও যুদ্ধ করেছেন, উনি কিন্তু পালিয়ে যাননি। তো উনার নির্যাতনের কথা স্বীকার করতে আমাদের নির্যাতন ভুলে যাই। তো পাশাপাশি আসলে সবাই একটা এইম থাকে। আমি ধৈর্য ধারণ করেছি, আমার দল যদি মনে করে আমাকে কোথাও প্রোভাইড করার, আমি শেখাবো। কিন্তু এমপি মন্ত্রী হওয়ার লোভ আমার নেই। আমার নেতা জনাব তারেক রহমান কয়েম বলেছি, আমি সংগঠন করতে চাই। স্বেচ্ছাসেবক দলকে নিয়ে আপনার পরিকল্পনা কি? ভবিষ্যৎ পরিকল্পনা কোন জায়গাতে দেখতে চান এই দলকে?
বিগত 17 বছর আমরা স্বেচ্ছায় নির্যাতনের মধ্যে আমাদের করোনাকালীন সময় বন্যা, জলোচ্ছ্বাস এবং বিশেষ করে এতিম দুগ্গদের স্বেচ্ছাসেবক দল তাদের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করেছে। তো আমরা চাই জনাব তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের পক্ষে জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল তার একজন সহকর্মী সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন আমরা পৌঁছাতে পারি, সেই থিমে আমি প্রতিটা গ্রামে গঞ্জে যদি আমাকে নেতৃত্বে আনা হয়, গ্রামে গঞ্জে স্বেচ্ছাসেবক পতাকাটাকে উড্ডীন করব মানবিক স্বেচ্ছাসেবক হিসাবে, এবং তারেক রহমান থিমের স্বেচ্ছাসেবক তৈরি করার চেষ্টা করব। ভাই তো অনেক সময় দিতে পারেননি বাস্তবতার কারণে। এটা নিয়ে কখনো মানবিমান হয়েছে? হ্যাঁ, এটা তো হবে, এটা ছাড়া তো সংসারে সুখ শান্তি ফিরে আসে না। তো মাঝে মধ্যে আমি অবজেকশন দেই যে তুমি সময়, এটা তো ফার্স্টে যখন প্রথম তখন আমাকে একটু অ্যাডজাস্ট হতে সময় লেগেছিল। পরে আস্তে আস্তে দেখি যে না, আমাকে এভাবেই চলতে হবে। তো আমি একটু ছেড়েই দিয়েছি, আমি কি না ওর মতো চলুক, ও সময় দিক, ও রাজনীতির দিকে ও সময় দিক, এটাই আমার ইচ্ছা, আমার চাওয়া ভালো কিছু একটা হোক। ও অনেক পরিশ্রমী একটা ছেলে, ও অনেক কষ্ট করে, অনেক কষ্ট করেছে, আর অনেক ধৈর্যশীল। আপনাদের এমন কোনো স্মৃতি আছে যেটি মনে হলে এখনো অনেক হাসি পায়, ভালো লাগে, কিংবা দু চোখে এখনো অশ্রু ঝরে? একটা মজার ঘটনা, আমাদের নতুন বিয়েছে, আমরা টিএসসিতে গেছিলাম ঘুরতে, তখন আমি ড্রাইভ করছিলাম আর কি, ড্রাইভ করতে পাশে বসা। তখন আমার বাবা আবার আমার শ্বশুর আমাকে একটা স্বর্ণের চেন দিয়েছিলেন। তো ওটা আমি না পড়ে ও পড়ছে। তো আমরা যখন শাহবাগ পার হচ্ছি, তো সঙ্গে করে গাড়ি গ্লাসটা খোলা ছিল, পট করে চেন টাল দিয়ে দৌড় দিল একটা সাদা মোটা ছেলে। তো আমিও বেরোতে পারছি না, পাশের একটা গাড়ি, আর ও হতভম্ব হয়ে তাকাচ্ছে, কিছু বলতে ভাবির পারতেছে কোনো না। মজার অভিজ্ঞতা আছে, কিংবা কিংবা অনেক কষ্টের, যে কোনো একটা হতে পারে? মজার কথাই বলি, কষ্টের কথা নাই বলি। মজার কথা হচ্ছে, ওর সঙ্গে আমার কোনো একটা বিষয় নিয়ে একটু রাগ হয়েছিল, আমি রাগ করেছি ওর ওপর। তো আমার রাগ ভাঙানোর জন্য রাত্রের বেলা 12টার দিকে এসে ও আমার জন্য দেখি আমার পাটা টান দিয়ে বলছে, পা টানতেছে কে? পরে দেখি ও আমাকে পায়েল পরাচ্ছে গোল্ডের। আমার খুব শখ ছিল, কোনো এক সময় ওকে বলেছিলাম, তো ওইটা ও সাডেনলি মানে আমাকে পা টেনে পায়েল পরে দেওয়া, এটা তো আমি অবাক হয়ে গেছি আর কি। এটাই আমার প্রায় অনেক সময় মনে পড়ে যে এই মোমেন্টগুলা তো আর ফিরে আসবে না। দিন পাল্টায়, কিন্তু যারা মাঠে তৃণমূলে কাজ করেন কিংবা দলকে ধরে রাখার চেষ্টা করেন, তাদের জীবনে কি কোনো পরিবর্তন আসে? আমার নেতা জনাব তারেক রহমানের কাছে আমার অনুরোধ থাকবে, একজন পার্টির একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, যে নব্য বিএনপি না, যারা তৃণমূলে যে কষ্ট করেছে তারা যেন একটু মূল্যায়িত হয়। উনি নজর রাখছেন, চেষ্টা করছেন, খোঁজ খবর নিচ্ছেন, কিন্তু একার পক্ষে ওনার সম্ভব না, আমাদেরও এগিয়ে আসতে হবে। কিন্তু আমি যদি একা আজকে বড় নেতা, আমি সব নেওয়ার চেষ্টা করি, আমার সহকর্মীদের না দেই, তাহলে উনি একা পারবেন না। তো আমাদের সকলের সহযোগিতায়, জনগণের সহযোগিতায় ওনাকে যদি হেল্প করি, ওনারা কিছু চাওয়া পাওয়ার নাই, ওনার মা নেই, বাবা নেই, ভাই নেই, উনি কিন্তু ওনারা লোভ নেই, একটি সাদা মাটা হিসেবে চলছেন। যেভাবে চলছেন এটাই ভয় আমাদের, যে আল্লাহ তালা ওনাকে বাঁচিয়ে রাখুক, দেশটা পরিবর্তন হোক, তৃণমূলের যে আশা আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়িত হোক। ভাবির কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি সন্তানের মা, কেমন বাংলাদেশ দেখতে চান একজন মা হিসেবে? এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে উনি দেশটাকে আগিয়ে নিচ্ছেন, ওনার 31 দফা যে বাস্তবায়নের পরিকল্পনা করেছেন এবং সেটা বাস্তবায়নের চেষ্টা করছেন, তো সেই হিসাবে ওনার এই পরিকল্পনা পরিপূর্ণ যেইভাবে উনি একটা ছক এঁকেছেন, তো এইটাই আর কি স্বপ্ন, যে এইভাবে যদি দেশটা চলে, এগুলার পরিপূর্ণর মাধ্যমে যদি দেশটা চলে, তাহলে আর কি মনে হয় যে একটা ভালো আমরা দেশ উপহার পাবো। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ। শতায়ু হোক আপনাদের এই যুগল পথ চলা। সকলকে ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন, যে পরিবর্তনশীল বাংলাদেশে আপনিও একজন সহকর্মী হন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি, আমাদের সাথেই থাকুন।